নমস্কার প্রিয় শ্রোতা বন্ধু, বাংলা কাহিনী কথায় সকলকে সুস্বাগতম। আজকে আপনারা শুনছেন ত্রিজিৎ করের লেখা আখিরা গল্পটির ৬ষ্ঠতম পর্ব। সকলেই প্রায় নিঃশব্দে একে অপরের মুখ দেখাদেখি করছিল। ঠিক সেই সময়ই আচমকা কামরার আলোটা কেমন দপদপ করে উঠল। এমন নিঃশব্দ উত্তেজনাময় পরিস্থিতিতে বিজলি বাতির এই আচমকা দপদপানি সব যাত্রীদের গায়ের রোম যেন মুহূর্তে খাড়া করে দিল। এরপর পরক্ষণেই ট্রেনের দরজায় দম 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 করে প্রচণ্ড জোরে আওয়াজ হল। কামরায় উপস্থিত প্রায় সকলেই সেই আওয়াজের আকস্মিকতায় লাফিয়ে উঠল যায়। দম 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 দম। ট্রেনের দরজায় কেউ একটা প্রচণ্ড জোরে পাগলের মতো ধাক্কা দিচ্ছে। সেই দরজা ধাক্কানোর আওয়াজ শুনতে মনে হয় বাইরে অপেক্ষমান আগন্তুক সাক্ষাৎ যেন মৃত্যুকে মাথায় বহন করে এনেছে। তখন কোনো মতে প্রাণে বাঁচার জন্য প্রাণ পড়ে দরজা ধাক্কাচ্ছে। কে? অতনু? অনুরিমা কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করতে করতে গুটি গুটি পায়ে দরজা দিয়ে এগিয়ে গেল। ওর গায়ে কাঁটা দিচ্ছে। বুকের ভিতর স্পষ্ট ধুকপুক ধুকপুক শব্দ শোনা যাচ্ছে। ও দরজা খুলতে যাবে, সেই সময় আবার লাইটটা দপদপ করে কেঁপে উঠল। খুলো না, দরজা খুলো না, দরজার বাইরে ও আছে, ও। প্রচণ্ড ভয়ে উর্মিলা চিৎকার করে উঠল। তার পুরুষালী কণ্ঠস্বর কেমন যেন কর্কশ শোনাচ্ছে। তার সেই বিকট কণ্ঠস্বর শুনে ছোট্ট তোজো নিজের বয়স্কা ঠাকুমাকে আঁকড়ে ধরল তৎক্ষণাৎ। দম 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 দম। আবার ট্রেনের দরজাটা প্রচণ্ডভাবে কেঁপে উঠল। আর তার সঙ্গে অনুরিমার বুকের ভিতরটা ধরফর করে উঠল যেন। ওর মনে হলো বাইরে নয়, কেউ যেন ওর বুকের ভিতরেই সজোরে ধাক্কা মারছে। দম 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 দম। অনুরিমা সবার দিকে তাকিয়ে এবার জোরে একটা শ্বাস নিল। তারপর কাঁপা কাঁপা হাতে ভেতর থেকে ট্রেনের দরজাটা খুলে দিল। আর ঠিক সঙ্গে সঙ্গেই একরাশ ভিজে হাওয়া কামরায় ঢুকে ঝাপটা মারল সকলের মুখে। আর এর ঠিক পরক্ষণে দপ করে কামরার আলোটা আরেকবার কেঁপে উঠে নিভে গেল। তৎক্ষণাৎ সমস্ত কামরা ডুবে গেল গভীর অন্ধকারে। এরপর কয়েক মুহূর্ত সব চুপচাপ, সব স্থির। প্রত্যেকটা যাত্রী পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে নিজের জায়গায়। সময় যেন থমকে গেছে, মুহূর্ত যেন এগোতে চাইছে না। অন্ধকার কামরায় সকলের হৃৎপিণ্ড যেন একই ছন্দে হামানদিস্তা পিটছে। ঠিক সেই সময়ে বাইরে একটা তীক্ষ্ণ শীষের শব্দ পাওয়া গেল। কি অদ্ভুত, কেউ একজন এই অন্ধকার জঙ্গলের মধ্যে শীষ দিচ্ছে। প্রথম কয়েক মুহূর্ত শব্দটা শীষের মনে হলেও পরক্ষণে প্রত্যেকের গা হাত পা আচমকায় যেন ঠান্ডা হতে শুরু করল। তারা স্পষ্ট শুনল একটা তীক্ষ্ণ নারী কণ্ঠ ক্রমশ ট্রেনের ধার ঘেঁষে তাদের দরজার দিকে এগিয়ে আসছে। আর এগিয়ে আসতে আসতে সরীসৃপের মতো হিস হিস করে একটানা বলছে, কু ঝিকঝিক, কু ঝিকঝিক। এরপর একসময় কণ্ঠস্বরটি একদম দরজার সামনে এসে থামল। তারপর কিছুক্ষণ কোনো শব্দ নেই। যে এসেছিল সে যেন দরজার পিছনে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে। কে? প্রণববাবু এবার কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন। আবারও কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। এর ঠিক পরক্ষণেই আচমকা বিদ্যুৎ চমকে উঠল। আর কয়েক সেকেন্ডের জন্য সেই বিদ্যুতের আলো যা দেখা গেল তাতে সেই কামরায় উপস্থিত প্রত্যেকের বুক আতঙ্কে ঠান্ডা হয়ে গেল যেন।
তারা দেখল ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে আছে অতনু। তার গলা থেকে টপ টপ করে গড়িয়ে পড়ছে কালচে রক্ত। সারা শরীর জামাকাপড় ভিজে যাচ্ছে রক্তের বন্যায়। তার চোখের দৃষ্টি লাশের মতো ঘোলাটে। দরজার সামনে দাঁড়িয়ে সে তীক্ষ্ণ কর্কশ কণ্ঠে বলছে, কু ঝিকঝিক কু। ট্রেনের কামরায় উপস্থিত মহিলা আর বাচ্চারা এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ প্রচণ্ড আতঙ্কে চিৎকার করে উঠল। ছোট্ট তোজো কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরল তার ঠাকুমাকে। অন্যদিকে ঝিমলি মুখ লুকোলো তার মায়ের আঁচলে। লাবণ্য ভয়ে জাপটে ধরল অমিতকে। গুড়িও একটা অদ্ভুত ভয়ে খপ করে তার দাভাইয়ের হাতটা চেপে ধরল। আর রমিলা দেবী প্রচণ্ড ফ্যাকাশে মুখে কাঁপতে কাঁপতে ট্রেনের মেঝের ওপরে ধপ করে বসে পড়ল। এই সমস্ত ঘটতে সময় লাগলো ঠিক কয়েক সেকেন্ড। তারপরে ধাপ করে একটা আওয়াজ হলো। কামরার আলো আবার জ্বলে উঠল আগের মতো। কামরায় উপস্থিত প্রত্যেকে দেখল অতনুর রক্তাক্ত লাশটা পড়ে আছে দরজার সামনে। তার গলা বেয়ে কালচে রক্ত ক্রমশ গড়িয়ে পড়ছে কামরার মেঝেতে। আর কি অদ্ভুত, অতনুর ঠিক হাতের সামনে পড়ে আছে একটা রক্ত মাখা ডায়েরি। ডায়েরির একটা পাতা খোলা। সে পাতায় পেঁচানো অক্ষরে লেখা আছে একটাই মাত্র শব্দ, হায়। এই কামরার অনেকেই জানে না এই শব্দ রাতের বেলা জোরে জোরে পড়তে নেই, পড়লেই খেলা শেষ। আখিদা, এই আখিদাটা কি? ডায়েরিটা হাতে নিয়ে প্রায় কাঁপতে কাঁপতে কথাটা বলল অনুরিমা। একটু আগেই অতনুর লাশটা ট্রেনের বাইরে ফেলে ট্রেনের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যান্য কামরার সব কটা দরজাও ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে কেউ ভেতরে ঢুকতে পারবে না। কিন্তু তবুও অনুরিমার বুকের ভেতর এখন ক্রমশ দলা পাকিয়ে উঠছে একটা চাপা উত্তেজনা। একটু আগেই যা সচক্ষে দেখেছেও তাতে হৃৎপিণ্ড এখনো সচল, এটাই অস্বাভাবিক। ওই ডায়েরিতে এই শব্দটা লেখা আছে, আখিদা। অবাক হয়ে আদিত্য তার দুই বন্ধু রক্তিম ও সাক্ষর দিকে তাকালো। ওই অতনু বলে ছেলেটা ওই ডায়েরিটা হাতে নিয়েছিল কেন? ওই শব্দটার কি কোনো মানে আছে? ওকে মৃত্যুর আগে ওটা লিখে কিছু বোঝাতে চেয়েছিল আমাদের? আমার মনে হয় একমাত্র ও বলতে পারবে আখিদার মানে কি। ও এই জঙ্গলের ব্যাপারে অনেক কিছু জানে মনে হয়। মেয়ে ঝিম্বির মাথায় হাত বোলাতে বোলাতে কামরার এক কোণায় বসে থাকা উর্মিলার দিকে অঙ্গুলি নির্দেশ করলেন অজিতবাবু। যদিও উর্মিলা এই মুহূর্তে আর কথা বলার অবস্থায় নেই। তার পুরের চওড়া লিপস্টিক আবছা হয়ে গেছে, চোখের কাজল গেছে ঘষতে। সকালে যত্ন করে আঁকার টিপখানাও লেপটে আছে কপালের ওপর। এলোমেলো চুলে নিজের কমলা শাড়িতে মুখ ডুবিয়ে সে এখন কর্কশ পুরুষ কণ্ঠে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরে এই যে এভাবে কাঁদছো কেন? তুমি জানো আখিদা কি? লাবণ্যর মাথায় হাত বোলাতে বোলাতে বলল অমিত। লাবণ্য একটু আগের ঘটনায় খুবই ভয় পেয়েছে, এখনো ঠক ঠক করে কাঁপছে। অমিতের কথায় কোনো উত্তর এলো না, বরং উর্মিলা আগের থেকেও বেশি জোরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। তার এই কান্না ভারী অদ্ভুত। এ কান্না দুঃখের নয়, বিষাদের নয়, যন্ত্রণারও নয়। এ কান্না নিখাত আতঙ্কের। এই মধ্যরাতের জঙ্গলে, এই ঝড় বাদলার রাতে বন্দি ট্রেনের কামরায় এই কান্না যেন সাক্ষাৎ অশুভ শক্তির পূর্বাভাস বয়ে আনছে।
আরে কিছু বলছো না কেন? বলো আখিটা কি? অধৈর্য হয়ে অমিত ফের প্রশ্ন করল, আর সঙ্গে সঙ্গে পাশের প্যাসেজওয়ে থেকে ভেসে এলো একটা কর্কশ পুরুষ কণ্ঠ। চুপ করো, চুপ করো ইডিয়ট। তুমি জানো না তার নাম রাতের বেলা নিতে নেই। তার নাম রাতের বেলা যে নেয় সে সবার আগে তাকেই মারে। কামরায় উপস্থিত যাত্রীরা প্যাসেজওয়ের দিকে ফিরে তাকাতে দেখা গেল একজন দীর্ঘকায় মানুষ ক্রাচ হাতে খোঁড়াতে খোঁড়াতে কামরায় ঢুকছিল। সেই রহস্যময় লোকটা। অরুণিমা চমকে উঠল। সত্যিই তো, লোকটা ছিল কোথায় এতক্ষণ? এখানে দেখা যায়নি তো। মানে আপনি কি বলতে চাইছেন আমি ঠিক বুঝলাম না। প্রশ্নটা করে আদিত্য নিজের দুই বন্ধুর সঙ্গে দৃষ্টি বিনিময় করল। যেটা বলতে চাইছি খুব সিম্পল, এই টোপাগুড়ির জঙ্গল অভিশপ্ত। এই জঙ্গলেই তো সে থাকে। একবার রাত্রি নামলে তার নাম বলেও মুখে নিতে নেই। যে সবার শেষে তার নাম জোরে জোরে উচ্চারণ করে তাকেই সবার আগে এসে মারে। রাতের বেলায় একবার সেই নাম নিলে আর বেঁচে ফেরা যায় না। লোকটার কথা শেষ হতেই কামরায় একটা অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। সকলে একে অপরের মুখের দিকে উদ্বিগ্নভাবে তাকাচ্ছে। রমিলা দেবী কিছু বুঝতে না পেরে ট্রেনের মেঝের উপরে বসেই আতঙ্কিত চোখে তাকিয়ে রয়েছেন লোকটার মুখের দিকে। তার পাশে এখন বসে ঠক ঠক করে কাঁপতে থাকা উর্মিলা। তার কান্নার বেগ এই মুহূর্তে কমে এসেছে, বদলে শুরু হয়েছে ভয়ঙ্কর কাঁপুনি। অন্যদিকে গুড়িয়ার বুকের ভেতরটাও কেমন যেন ধুকপুক ধুকপুক করছে। এমনিতে সে সাহসী মেয়ে, কিন্তু এই পরিস্থিতিতে কি করা উচিত সে ভেবেই পাচ্ছে না। তার দাভাই অর্থাৎ সায়নের মুখেও একটা চাপা আতঙ্ক ফুটে উঠেছে। সায়ন নরম মনের ছেলে। একটু আগের দৃশ্যটা তার চোখের সামনে যতবার ভাসছে ততবার সে শিউরে শিউরে উঠছে। এই সময় এই নীরবতা ভেঙে আদিত্যদের দলের লম্বা করে ছেলেটি অর্থাৎ রক্তিম বলে উঠল, তার মানে আপনি বলছেন যে যে সবার শেষে আখিদার নাম নেবে, এই আখিদা না জানি সেটা কি সবার আগে তাকেই এসে মারবে, তাই তো? রক্তিমের প্রশ্ন শুনে লোকটা জোয়ার শক্ত হয়ে উঠল। সে মাথা নাড়িয়ে বলল, এর পরের মুহূর্তেই রক্তিম হো হো করে হেসে উঠল। তার সঙ্গে তার অন্য দুই বন্ধু। হাসতে হাসতেই সে বলল, আর ইউ কিডিং? এখানে কি হরর সিনেমা চলছে নাকি? জঙ্গলের ভিতর রাতের বেলা ট্রেন থেমেছে, একজন কি হয়েছে জানতে গিয়ে মারা গেল, আর আপনি দুয়ে দুয়ে চার করে সিনেমার প্লট বানাচ্ছেন, তাই তো? আর আপনারাও বাকি এর কথায় বিশ্বাস করছেন? আরে ওই ছেলেটা বাইরে গিয়েছিল এই রাতে, কোনো বন্য জন্তু আক্রমণ করেছিল নিশ্চয়ই, সেজন্য এই অবস্থা হয়েছে। বেচারা একদম শেষ মুহূর্তে এখানে এসে পৌঁছেছে। দেখছিলেন না কেমন হয়ে পাগলের মতো দরজা ধাকাচ্ছিল? এসব আখিদা টাকিদা বলে কিচ্ছু নেই। রক্তিম কথাটা শেষ করার আগেই লোকটা ঠান্ডা গলায় চিবিয়ে চিবিয়ে বলল, স্কাউন্ডার, ওর নাম রাত্রিবেলা নিও না, বারবার বলছি না তোমায়? নেব, বারবার নেব, 100 বার নেব। আখিদা 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 আখিদা, এই তো নাম নিচ্ছি। কোথায় আপনার আখিদা? দেখি আমায় কেমন করে সে মারতে। কথাটা শেষও করতে পারেনি রক্তিম, তার আগে কি একটা ভারী জিনিসের আঘাতে তার পাশেই জানলার কাজটা প্রচণ্ড শব্দে ঝনঝন করে ভেঙে পড়ল। আর তার ঠিক সঙ্গে সঙ্গেই কামরার আলোটা আবারও একবার দপ দপ করে উঠে নিভে গেল আগের মতো। ব্যাপারটা এতটাই আচমকা ঘটল যে কামরার কেউই প্রায় এর জন্য প্রস্তুত ছিল না। কামরা অন্ধকার হয়ে যেতেই কিছুক্ষণের জন্য আবার সবাই যেন
আতঙ্কে বোবা হয়ে গেল। রমিলা দেবী টুনির মেঝেতে বসেই অনুভব করলেন ঠিক আগের বারের মতো এবারেও কামরার উষ্ণতা ক্রমশ কমছে, চারপাশ অদ্ভুত ঠান্ডা হয়ে আসছে। বাইরে থেকে এক নাগাড়ে ভেসে আসছে মুষলধারে বৃষ্টি পড়ার শব্দ। বহু দূরে জঙ্গলের মধ্যে কোথাও একদল বুনো শিয়াল হিংস্রভাবে ডেকে উঠল যেন। সদ্য ভাঙা জানলাটার দিকে তাকিয়ে রমিলা দেবীর বুকের ভেতরটা এবার কেমন যেন ছ্যাঁত করে উঠল। ওর কেন জানি না মনে হচ্ছে ওই ভাঙা জানলাটা দিয়ে বাইরের অন্ধকার কুয়াশা মাখা টোপাগুড়ির জঙ্গল ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে, ঠিক যেমন ঝাঁপিয়ে পড়ার আগে হিংস্র শিকারী এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার শিকারের দিকে। রমিলা দেবী একটা ঢোক দিল। ওর বুকের ভেতরটা কেমন যেন হাঁসফাঁস করছে, কোনো কারণ ছাড়াই গাল দুটো ভারী ভারী লাগছে। ঘাড়ের কাছে বোনগুলো খাড়া হয়ে উঠছে আস্তে আস্তে। প্রচণ্ড ঠান্ডায় ওর সারা গায়ে কাঁটা দিচ্ছে। ঠিক সেই সময়ে অন্ধকারের মধ্যে একজোড়া ঠান্ডা হাত আচমকায় রমিলা দেবীকে আঁকড়ে ধরল। তারপর ওর পিছন থেকে ঠিক ওর ঘাড়ের কাছে একেবারে কানের সামনে মুখ নিয়ে গিয়ে ফিসফিস করে বলল, এবার ও আসবে, ওই জানলা দিয়ে, ওই দেখো ও আসছে।